আসলে ছোটবেলাকার কথা বলতে সাউন্ড আমার যতদিনের স্মৃতি আছে ততদিনই একটা গভীরভাবে একটা ভালোবাসা বললে কম বলা হয়, মানে এমনকি গানের থেকেই বোধহয় শুরু হয়। গল্প শুনেছি যে যখন ছোটবেলায় যখন হয়তো একটু কান্নাকাটি করছি, থামানো যাচ্ছে না, তখন অমুক গানটার ওই প্রিলিউড মিউজিকটাই হয়তো আমার খুব মানে মনে দাগ কাটতো তখন ওই বয়সে যতই সম্ভব। তো তাতেই একদম চুপ করে একদম খুব স্থির হয়ে শুনতাম। পাশাপাশি যেমন ছোটোবেলা থেকেই মানে আমার জন্মের আগে থেকেই বাড়িতে আমাদের একটা আগেকার দিনে রিল টু রিল যেটা চলতি ভাষায় স্পুল টেপ রেকর্ডার যেরকম ছিল না, তো সেরকম ছিল। তো সেইটা আমার বাড়িতে ছবিও আছে। তখন কত 2-3 বছর বয়স হবে হয়তো, তাও নয়। তো এই মেশিন ওরকম চলছে, চাকাগুলো ঘুরছে, আমি হাঁ করে এরকম করে তাকিয়ে আছি। তো সেরকম থেকে শুরু। স্পষ্ট মনে নেই, কিন্তু মনে নেই বলতে আমার 3 বছর জন্মদিনে আমার এক মামা, একটু দূর সম্পর্কের মামা, আমাকে একটা রেকর্ড প্লেয়ার দিয়েছিল, বাচ্চাদের রেকর্ড প্লেয়ার, ওই মানে আইসক্রিম কোন আঁকা এসব কিছু চলতি মানে চলে এগুলো, তার সঙ্গে 8-10টা রেকর্ড এরকম ছিল। তো সেটাই আমার একদম মানে জীবনের শ্রেষ্ঠ খেলনা, মানে সবচেয়ে প্রিয় খেলনা। মানে ঠিক এই করেই চালাতাম, যা মনে আছে আমার। তো তারপরে 5 বছর বয়সে জন্মদিনে আমার বাবা মা আমাকে একটা ক্যাসেট রেকর্ডার একটা প্রেজেন্ট করেছিল জন্মদিনে। তো সেটা আমার একদম মানে বাচ্চারা যেরকম পুতুল নিয়ে বা করে না, মানে সেটা একদম মানে যেখানেই যাবে একদম সবসময় সঙ্গে ওটা নিয়ে থাকবে, আমার হচ্ছে ওইটা সেরকম ছিল। তো এরকম করেই চলছিল। তারপরে স্কুলে যে টেপ রেকর্ডারটা, ওটা আমার মানে হাত ধরা নিষেধ ছিল। তো আস্তে আস্তে সেটাও ধরতে পেতাম। তারপরে রেকর্ড প্লেয়ার ছিল বাড়িতে, সেটাও ধরার অনুমতি পেলাম। এরকম করে মানে 8-10 বছর বয়সের মধ্যে এরকম বেশ মোটামুটি এটাই আমার মানে প্রাণ ছিল। বাইরে আমি খেলাধুলোর মধ্যে আমি কখনোই ছিলাম না, এখনও নই। সেই সময় ছোটোবেলাকার অনেক স্মৃতি, মানে যেমন এই পাড়ার ফাংশন যেরকম হয় না, রবীন্দ্র জয়ন্তী বলুন, পুজোর ফাংশন বা এসব কিছু, ওই ওরকমই বলছি 83-84 সাল নাগাদ। 84 সাল মানে আমার 12 বছর বয়স। ওই 11-12 বছর বয়স থেকেই ফাংশনের যে পিএ সিস্টেম যেটা বলে সাউন্ড সিস্টেম, সেটা আমি প্রধানত করতাম। তখন খুব বেশি 2-3টে মাইক্রোফোন, বড় জোর 4টে, একটা মানে পাতি একটা মিক্সার, মানে জাস্ট মানে ভলিউম নব, ইকুয়ালাইজারও ছিল না, কিছুই না। তো সেটাই জাস্ট করে করতাম। আর্টিস্টরাই বলে দিতেন যে মানে কোনটা একটু বেশি চাই, কোনটা একটু কম চাই। রঘুনাথ পানিগ্রাহী আর সংযুক্তা পানিগ্রাহী, দ্য নোটেড ওড়িশি ডান্সার, ওনারা আমাদের পাড়াতে এসেছিলেন একটা অনুষ্ঠানের জন্য। তো অ্যাজ ইউজুয়াল আই ওয়াজ ইন চার্জ অফ দ্য পিএ সিস্টেম। তো ততদিন পর্যন্ত আমার মানে একটা পিএ সিস্টেম বলতে আমাদের মানে অ্যাসোসিয়েশনে যেটা ছিল, একটা মিক্সারও ঠিক বলা যায় না, জাস্ট with a mixer with built-in amplifier with 4 knobs, 4 microphone inputs, no equalizer, no nothing, just 4 microphone inputs and a master fader. That's it. Sanjukta Panigrahi came and we had a larger mixer, but it had pan controls and equalizer and everything, some things I had never seen before. I didn't dare to touch them at the time. It was a bit challenging and a bit scary actually. বেশ মানে ওরকম মানে প্রথমে অতগুলো বেশ ব্যাপারটা বুঝতে একটু সময় লেগেছিল, হাতে একটু সময় ছিল ভাগ্যিস। তো তারপরে এটা শুনতে অদ্ভুত লাগবে, বাট ওয়ান অফ মাই মোস্ট প্রেশাস
memories of all time, even বড় হয়েও মানে এখন ওই সেই স্মৃতিগুলো এ লাগে। আফটার দ্য কনসার্ট সংযুক্তা পানিগ্রাহী হারসেলফ নাচের আগে স্টেজের ওপরেই একটা পুজো করে, উনি নিজেই পুজো করেন। তো পুজোর পরে তারপরে তো সেই পুজোর প্রসাদটা অনুষ্ঠানের শেষে ওই পুজোর প্রসাদটা একটা কলা আমার নিজেই উনি আমার হাতে দিলেন, না সরি রঘুনাথ পানিগ্রাহী আমাকে হাতে ইয়ে দেন। তো সেটা তখন অতটা ব্যাপারটা বুঝতে পারিনি এর মানে কতটা এর মানে, পরে আমাকে বোঝানো হলো। That really even it really touches me even till today. But even at that time I never thought that I would have the opportunity to take this up as a profession. This was before the days of the internet. I didn't know how to learn sound recording. I was still in school then. College to me either meant you become an engineer or a doctor or lawyer or like that. I didn't know anything outside of that. And I wasn't really academically মানে পড়াশোনায় কখনোই খুব একটা ভালো ছিলাম না, তো কিভাবে কি করতে হয় সেটা অত জানতাম না। যাই হোক, তারপরে পড়াশোনা ইকোনমিক্স নিয়েই পড়াশোনা করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে অ্যাকাউন্টেন্সি নিয়েই প্রফেশন করব, কিছুটা বাধ্য হয়ে। When the institute did come about, I think in 1995 was it, I applied and God willing I was accepted in the first batch. তো SRFTI-তে যখন চান্স পেলাম, তো that was 1995 or 96, I've forgotten. তখন মানে পুরো একটা নতুন দরজা আমার মানে খুলে গেল। মানে I never knew that I didn't know anything. I mean, that was the first time I understood that I know nothing about sound or cinema. I never considered myself a student of cinema. I came here to learn sound recording, and everything else was just additional subjects or whatever you want to call it. My main and only objective was to learn sound recording, to become a music recordist. I never really had to struggle professionally. Academically, yes, before I joined SRFTI, I mean, I'd never really liked economics as a subject. After I became a student at SRFTI, I really didn't have to look back, so to speak. But then we had great mentors, Anup Mukhopadhyay, Devashish Ghoshal, they both left us recently, Pankaj Sheel. I passed out from SRFTI in January 2000. Mr. Jayanto Moitro, at that time he was the Chief Technical Officer of HMV, his master's voice, the gramophone company. He offered me a job at HMV studio. So, I mean, that was like a dream come true for me. I mean, I'd never thought, I mean, I've seen HMV records ever since I can remember, literally ever since I can remember. I never thought the day would come that the studio manager would invite me to work under him. স্বপ্নেও ভাবা যায় না এরকম। মিস্টার মৈত্র চাকরি দিলেন ওখানে। Somnath Mondal, তখন he was the chief recordist. Aside from that, cassette factory, how cassette masters are made, the whole production process of cassettes. LPs were out of production at that time. Somnath left the company in November 2003. So then, sort of by default, I became the chief recordist, only recordist. There was no one else. After that, I came to SRFTI to teach, because being the only recordist at HMV, it was very strenuous. I wasn't getting sleep. I hardly had time to spend with my family. I mean, it looked like a heavenly job, but it was very, very strenuous. And I was totally burned out.
আমাকে খুবই মানে ভালোবাসতো সব কিছু। একটু মাঝে মধ্যে একটু মানে হতো না যে তার মানে র্যাগিং বলবো না, তবে মাঝে মাঝে একটু মজার মানে মেশিনের পেছনে লাইন আউটের কেবলগুলো যেটা হয়তো কম্পিউটারে যাচ্ছে বা কিছু একটা, সেটা একটু অর্ধেকটা খুলে নিয়ে বলছে, অভিমন্যু এটা কি, কিছু বুঝতে পারছি না, একটু দেখে নাও না কী সমস্যা হচ্ছে, ধরতে পারছি না। তো সেরকম করে তখন বুঝতে পারতাম না। মাঝে মাঝে এমন একটু একটু কমপ্লেক্স রেকর্ডিং, তখন তো কি হয় মিউজিক রেকর্ডিংয়ে সবাই স্টুডিও ভর্তি মিউজিশিয়ান, কিছু একটা সামান্য কাজ করছে না, মাথার চুল ছিঁচি কি গন্ডগোল হচ্ছে ধরতে পারছি না। তারপরে ফাইনালি মানে মোটামুটি একটা দাঁড় করালাম। আবার উল্টো কেসও হয়েছিল, এমন আর্টিস্ট বা গ্রুপ অফ আর্টিস্ট এসছেন, সোমনাথ দা তাদেরকে রেকর্ড করতে চান না, তো সেটা পরে জানলাম যে মানে আমার উপরে করেছেন, মানে ইচ্ছে করে এটা ছুটি বা কিছু করিয়ে যাতে নিজেকে না করতে হয়, আমি সেটা করলাম। সেটা আমার কাছে খুব বড় অভিজ্ঞতা হয়েছিল অবশ্যই। তো এরকম করেই মানে দিন কেটেছিল। আমার শিক্ষকদের সঙ্গেই মানে কাজ করছি, মানে পড়াচ্ছি আর কি, মানে পঙ্কজশীল, দেবাশিস ঘোষাল কিছুদিন আগেই আমরা হারালাম, রাজাকদা কিছুদিন আগে রিটায়ার করলেন, তো ওনাদের সঙ্গেই আমি পড়াচ্ছি। সেটাও আবার মানে কখনো ভাবিনি। মানে যখন HMV-তে রেকর্ডিং স্টুডিওতে ছিলাম তখন দেখতাম যে পুরনো গান নিয়ে অনেক গবেষণা বলবো না, নতুন কালেকশন বেরোচ্ছে, রেকর্ডিং হয়েছিল, কোনো কারণে হয়তো পাবলিশড হয়নি তখন। তো এইটাও আমার একটা অন্য দিক, মানে একটা অন্য জগৎ আমার দিকে চোখের সামনে খুলিয়ে দিল। 3.5 মিনিটের একটা গান, তো তার পেছনেও একটা ইতিহাস আছে, বা ওইটা হয়তো 3-4 বার করার পর তারপরে ওকে টেকটা বেরোলো। তাহলে আগের রেকর্ডিংগুলো কি মানে সেগুলো আছে কিন্তু মানে পাওয়া যায় না তা নয়, কিন্তু এটাও একটা আলাদা স্টাডি, একটা মানে it's something, it's a study in itself, that the previous rejected takes, what makes them different from okay take. It tells you a lot about the artist, maybe the music director, why it was rejected, and it's a study in itself. So that started attracting me immensely. তো SRFTI ছাড়ার পর 2016 জুলাই মাস নাগাদ হবে। So I had lots of time on my hands. I had time to pursue my passion, that is audio digitization. Why is that my passion? I'm not a creative person. I'm not a musician. I'm not a filmmaker. The best I can do is to keep other people's creations accessible for the years to come. So there's so many recordings on these formats that need to be preserved, digitized, so they can be made more easily accessible to the public, or at least be preserved. At least they are still here, they're in a playable condition. There are so many thousands, maybe millions of hours of recordings which have been totally lost forever, just because the tape is fine, everything is fine, but there's no machine to play it on. I have so many tapes in my, they were given to me. Right now in my own home, I have more than 150 tapes given to me by various people. They don't have the equipment to play it on. They've given it to me as their last hope, so that I can digitize it and so they can listen to it once again. Unfortunately, this is one stream of audio which is neglected, very, very neglected in India. If there is anyone else in India who does specialize in this, I would certainly like to meet them. But there are so few people to do it. If someone wants to make a profession out of this, it's perfectly fine. I mean, there's so much scope in Europe, even in Singapore, but there is lots and lots of scope. In India, so not so much.
But if someone is really interested, I would definitely encourage them wholeheartedly to pursue this.